হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে আমরা জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার সম্পর্কে আলোচনা করব। প্রথম প্রশ্ন কি বলেছে? বলেছে সম্প্রতি আয়ুষ মন্ত্রক দ্বারা চালু করা বিনিয়োগকারী কেন্দ্রিক পোর্টালের নাম কি? আয়ুষ মন্ত্রক, যেটা আমাদের গভর্নমেন্টের যে হোমিওপ্যাথিক এবং যে ইউনানি ডিপার্টমেন্ট রয়েছে, সেটা আমাদের সেই পোর্টালের নাম কি? কোন পোর্টাল তারা চালু করেছে? প্রথম উত্তর হচ্ছে আয়ুষ নিবেশ সারথি। খুব গুরুত্বপূর্ণ, চলো এটা সম্পর্কে একটু জেনে নিই। সম্প্রতি ভারত সরকার নিউ দিল্লিতে বাণিজ্য ভবনে আয়ুষ স্টেক হোল্ডার এবং শিল্প সম্মেলনের সময় আয়ুষ নিবেশ সারথি পোর্টাল চালু করেছে। এটি বিনিয়োগকারীদের জন্য একটা নিবেদিত ডিজিটাল প্ল্যাটফর্ম, যা আয়ুর্বেদ, যোগ, প্রাকৃতিক চিকিৎসা, ইউনানি এবং হোমিওপ্যাথি চিকিৎসার জন্য তৈরি হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ। এর লক্ষ্য ভারতের ঐতিহ্যবাহী সুস্থতা ব্যবস্থাকে একটি শক্তিশালী অর্থনৈতিক ক্ষেত্র হিসেবে উন্নীত করা। আমাদের প্রেজেন্টলি এলোপ্যাথি, হোমিওপ্যাথি বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট রয়েছে, তো তার মধ্যে এটা ভারতের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ রয়েছে। চলো পরবর্তী কোশ্চেন আলোচনা করি। আচ্ছা, তার আগে তোমরা এখানে অধ্যায় ভিত্তিক অঙ্ক, ডাব্লিউবিপি, কেপি, জিকে, রেলওয়ের জন্য স্টাডি মেটেরিয়াল খুবই স্বল্প মূল্যে পাবে। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো অথবা ডেসক্রিপশন বক্সে পিডিএফ কেনার লিঙ্ক পেয়ে যাবে। অবশ্যই এটা কিনে নিও। চলো পরবর্তী প্রশ্ন। বিশ্ব পরিবেশ দিবসে প্রধানমন্ত্রী সম্প্রতি যে গাছটি রোপণ করেছেন তার নাম কি? খুবই গুরুত্বপূর্ণ, যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করবে, কারণ এটা আমাদের রিসেন্টলি পেহেলগাঁও অ্যাটাকের সঙ্গে যুক্ত। তাহলে অ্যান্সার হচ্ছে, আশা করি বোঝা গেল কি হতে পারে, অ্যান্সার হবে সিন্দুর। একটু জেনে নিই এটা সম্পর্কে। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন নিউ দিল্লিতে একটি সিঁদুর চারা রোপণ করে বিশ্ব পরিবেশ দিবস, যেটা 5 জুন হয়ে থাকে, সেটি উদযাপন করেছে। সিঁদুর উদ্ভিদ, যা বৈজ্ঞানিকভাবে বিক্সা ওরেলেনা নামে পরিচিত, একটি ছোট গ্রীষ্মমণ্ডলীয় গুল্ম যা উজ্জ্বল লাল বীজের জন্য বিখ্যাত। এটিকে সাধারণত ইংলিশে অ্যানেট্টা বা হিন্দুতে সিন্দুর উদ্ভিদ বলা হয়ে থাকে। এটি সাধারণত মধ্য আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে পাওয়া যায়, তবে এটা বেশিরভাগ মাটিতেই কিন্তু ভালোভাবে জন্মে। চলো পরবর্তী কোশ্চেন আলোচনা করি। আইস ব্রেকার মিসাইল কোন দেশ তৈরি করেছে? খুবই বিখ্যাত মিসাইল সিস্টেম, যেটা কোন দেশ তৈরি করেছে? আশা করি জানি আমরা যে মিসাইল বানানোর জন্য কোন দেশ বিখ্যাত, অবশ্যই সেটা হচ্ছে ইসরায়েল। একটু জেনে নিই এটা সম্পর্কে। ভারতীয় বিমান বাহিনী, ইন্ডিয়ান এয়ারফোর্স যেটা আইএএফ, ইসরায়েল থেকে আইস ব্রেকার ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা করছে। আইস ব্রেকার হচ্ছে একটা দূরপাল্লার আকাশ থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, যার নির্ভুল নির্দেশনা এবং স্বায়ত্তশাসিত ক্ষমতা রয়েছে। ব্যাপারটা হচ্ছে, আইস ব্রেকারটা কি? কোনো এয়ারক্রাফট মানে কোনো বিমান থেকে তুমি যে কোনো দূরের একটা টার্গেট তুমি হিট করতে পারো। নির্ভুল নির্দেশনা মানে তুমি যেই জায়গা ঠিক করবে সেই জায়গায় যাবে, এবং স্বশাসিত ক্ষমতা মানে গাইডেড এর কথা বলা হচ্ছে। অর্থাৎ সামনে যদি কোনো জিনিস এসেও থাকে, সে শুধু টার্গেটটাই হিট করবে, অন্যান্য যে কোনো জিনিস হিট তারা করবে না। এটা একটা রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম দ্বারা তৈরি করা হয়েছে, যা ইসরায়েলের শীর্ষস্থানীয় প্রতিরক্ষার একটা সংস্থা রয়েছে। এই ক্ষেপণাস্ত্রটি জেট ফাইটার, হালকা আক্রমণ বিমান, হেলিকপ্টার, ছোট জাহাজ বা স্থল যানবাহন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে মোতায়েন করা যেতে পারে। অর্থাৎ কোনো ফাইটার জেট, যেমন আমাদের রাফায়েল রয়েছে ফাইটার জেট, এবং এছাড়া হেলিকপ্টার রয়েছে, ছোট জাহাজ থেকেও আমরা নিক্ষেপ করতে পারি। খুবই ভারতের ডিফেন্স সিস্টেম S-400, যেটা আমাদের সুদর্শন চক্র রাশিয়া থেকে ইম্পোর্টেড, তারপরে এটা একটা ভারতের জন্য বিখ্যাত, ভারতের জন্য গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র হলো। পরবর্তী প্রশ্ন। সম্প্রতি খবরে দেখতে পাওয়া মিনার এবং খিচান জলাভূমি কোন রাজ্যে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ, কি জিনিস একটু জেনে নি। অ্যান্সার হচ্ছে রাজস্থান। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রণালয় সম্প্রতি রাজস্থানে দুটি নতুন রামসার সাইট ঘোষণা করেছে। দুটো রামসার সাইট আমরা জানি রামসার কনভেনশন থেকে রামসার সাইট ঘোষণা করা হয়। দুটি নতুন রামসার সাইট, যেটা উদয়পুরের মেনার এবং ফালোদির খিচান, দুটোই রাজস্থানে অবস্থিত। মেনার হচ্ছে ব্রহ্ম তালাব, ধান তালাব এবং খেরোদা তালাব, এবং বর্ষাকালে বন্যার কাছাকাছি কৃষি জমি দ্বারা গঠিত একটা মিষ্টি জলের মৌসুমী জলাভূমি। এখানে বিপন্ন সাদা রঙের শকুন এবং দীর্ঘ বিন্দুযুক্ত শকুনের মতো বিভিন্ন জলজ প্রাণীরা আশ্রয় নিয়ে থাকে। থর মরুভূমির খিচানে রাত্রি নদী এবং বিজয়সাগর পুকুর রয়েছে, এবং 150 প্রজাতির পাখির আশ্রয় এখানে রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ ভারতের জিওগ্রাফিক্যাল দিক থেকে। রোগমুক্ত চারাগাছ সরবরাহের জন্য সম্প্রতি কেন্দ্রীয় সরকার যে উদ্যোগটি চালু করেছে তার নাম কি? খুবই গুরুত্বপূর্ণ, পাশে ইংরেজিগুলো দেওয়া আছে। অ্যান্সার হচ্ছে ক্লিন প্ল্যান্ট প্রোগ্রাম, পরিষ্কার উদ্ভিদ কর্মসূচি।
একটু জেনে নিই। কেন্দ্রীয় সরকার মহারাষ্ট্রের আঙুর, কমলা এবং ডালিমের জন্য পরিষ্কার উদ্ভিদ কর্মসূচি চালু করেছে। এটি ফল, শাকসবজি এবং ফুলের মতো উদ্যান ফসলের জন্য রোগযুক্ত এবং উচ্চমানের রোপণ উপকরণ সরবরাহ করার জন্য একটা সরকারি উদ্যোগ। এর লক্ষ্য কৃষকদের প্রশিক্ষণ প্রদান করে ফসলের উৎপাদনশীলতা উন্নতি করা এবং ক্ষতি কমানো। এই কর্মসূচিতে রোগ নির্ণয়, চিকিৎসা এবং রোপণ উপকরণের জন্য 9টি পরিষ্কার উদ্ভিদ কেন্দ্র সিপিসি স্থাপন করা হয়েছে। ক্লিন প্ল্যান্ট সেন্টার স্থাপন করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, 2025 সালে জুন মাসে লে জি মিয়ং নামে কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে? অ্যান্সার আমরা অবশ্যই জানি, দক্ষিণ কোরিয়া বা সাউথ কোরিয়া। আমাদের ভারতে যে কোরিয়ান কালচার খুবই ফেমাস, বিটিএস এর মতো ব্যান্ড, সেগুলোই দক্ষিণ কোরিয়ারই অবস্থা। তো এটা আমরা যদি একটু হিস্ট্রিতে ঘাটি, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া কেন ভাগ হয়েছিল, এগুলো আমরা হিস্ট্রিতে আলোচনা করি। যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখতে থাকবে, জানতে পারবে কেন কোরিয়া ভাগ হয়েছিল। তাহলে লে জে মিয়ং 4 জুন 2025 তারিখে সিউলে দক্ষিণ কোরিয়ার 14তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। তিনি 3 জুন প্রাক্তন রাষ্ট্রপতি ইয়ন সুক ইয়োলের ইমপিচমেন্টের পরেও রাষ্ট্রপতির উপনির্বাচনে জয়লাভ করেন। এখান থেকে ডেমোক্রেটিক পার্টির নেতা লি জে মিয়ং এর ক্ষমতাধীন পিপলস পাওয়ার পার্টি তিনি কিং মুন সুকে পরাজিত করেন। তিনি 51.7% ভোট পান, যেখানে কিম 39.3% ভোট পান। পরবর্তী প্রশ্ন, ক্যাসপিয়ান গাল, যেটা লরাল ক্যাচিরান্স নামে একটি বিরল পরিযায়ী পাখি, সম্প্রতি কোন রাজ্যে দেখা গেছে? 4টে অপশন রয়েছে, খুব ইম্পর্টেন্ট। অ্যান্সার হচ্ছে কেরালা। কি একটু জেনে নি। সম্প্রতি কেরালা প্রথমবারের মতো ক্যাসপিয়ান গুল বা লরাস ক্যাচিরান্স নামে একটা বিরল পরিযায়ী পাখি দেখতে পাওয়া গেছে, যেটি একক বৃহৎ সাদা মাথাওয়ালা গুল এবং ভারতে পাওয়া যায় বিরল গুলগুলির মধ্যে একটি। এটি সাধারণত মধ্য এশিয়ার তৃণভূমি এবং আধা মরুভূমি অঞ্চলে হ্রদ, নদী এবং জলাশয়ের মতো জলাশয়ের কাছাকাছি সমতল এবং নিচু জমিতে বাসা বাঁধে। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ, যেটা ইন্টারন্যাশনাল ICUN, যেটা ইউএন এর একটা শাখা, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, অনুসারে এটি ন্যূনতম উদ্বেগজনক, মানে লিস্ট কনসার্ন। এগুলো আমাদের রেড ডেটা বুকে IUCN প্রকাশ করে, যেগুলো এখনো বিপন্ন বা বিরল প্রজাতির সেরকম বুক রয়েছে। এটা কিন্তু সেরকম এখনো উদ্বেগজনক সেভাবে নয়। দক্ষিণ কোরিয়ার গুমিতে অনুষ্ঠিত 26তম এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নে ভারত কতগুলি পদক জিতেছে? ভারত, অ্যান্সার হচ্ছে 24টি পদক ভারত জিতেছে। দক্ষিণ কোরিয়ার গুমিতে যে 26তম এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন হয়েছে ভারত, 24টি পদক জিতে চীনের পরে সামগ্রিকভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে, যেখানে 60 জনেরও বেশি ভারতীয় ক্রীড়াবিদ 30টি ইভেন্টে অংশগ্রহণ করেছিল। তার মধ্যে 15 জন পুরুষ, 14 জন মহিলা আর একটি মিশ্র বা মিক্সড ইভেন্টে এসেছে, যেখানে ভারত 8টা স্বর্ণ, 10টা রূপো এবং 6টি ব্রোঞ্জ পদক জিতেছে। এটা ভারতের জন্য বিশেষ গৌরবজনক সময়। নিম্নলিখিত কোন দেশটি 2026-27 মেয়াদের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে? ইউনাইটেড নেশন ভারতের সবচেয়ে শক্তিশালী সংস্থা, যেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তৈরি হয়েছিল, যেখানে স্থায়ী সদস্য, অস্থায়ী সদস্য রয়েছে। একটু জেনে নিন কি ব্যাপার। আলজেরিয়া কিন্তু নির্বাচিত হয়নি। কি ব্যাপারটা একটু ইউনাইটেড নেশন সম্পর্কে জানি। বাহরাইন, কলম্বিয়া, মানে গণতান্ত্রিক কঙ্গো, লাটভিয়া এবং লাইবেরিয়া 2026 সালের জানুয়ারি থেকে 27 ডিসেম্বর পর্যন্ত 2 বছরের জন্য জাতীয় সংঘের যে নিরাপত্তা পরিষদ রয়েছে, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের অস্থায়ী সদস্য হয়েছে। এই জাতীয় নিরাপত্তা পরিষদে মোট 15 জন সদস্য রয়েছে, যার মধ্যে 5টি দেশ রয়েছে যাদের ভেটো ক্ষমতা, মানে যাদেরকে ফাউন্ডিং মেম্বার বলা হয়, অর্থাৎ ভেটো ক্ষমতা যার থাকবে, এককভাবে সে যে কোনো ডিসিশনকে ওভাররাইড করতে পারে। সেগুলো কে কে রয়েছে? চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এবার এরা 5 জন স্থায়ী সদস্য। এবার এখানে একটা বলার বিষয়, চীন কিন্তু প্রথম থেকে স্থায়ী সদস্য ছিল না। ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যা মার্কিন যুক্তরাষ্ট্র আর UK বা যুক্তরাজ্য ছিল, কারণ এরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করেছিল। পরবর্তীকালে ভারতকে যখন জাতিসংঘের স্থায়ী সদস্যের অফার করা হয়েছিল, ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর উদ্যোগে চীন স্থায়ী সদস্য পেয়েছিল, এবং তার যে ফল আজকে আমরা হাতে নাতে পাচ্ছি। তো যাই হোক, জাতিসংঘের সাধারণ পরিষদে 2 বছরের জন্য 10 বছরের যে অস্থায়ী সদস্য, এটা নিয়োগ করা হয়েছে। তার মধ্যে নেই হচ্ছে আমাদের আলজেরিয়া, বাকি 3টে রয়েছে। সম্প্রতি অনিল কুম্বলেকে বন এবং বন্যপ্রাণী সংরক্ষণের কোন বিভাগের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে? কর্ণাটক বন বিভাগ। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলে ভারতের মানে সর্বকালের
অন্যতম সেরা স্পিনার অনিল কুম্বলে কর্ণাটক বন বিভাগের এবং বন্যপ্রাণী সংরক্ষণের জন্য রাষ্ট্রদূত হয়েছে। তিনি বর্তমানে কোন কর্ণাটক বন্যপ্রাণী বোর্ডের সহ সভাপতি হিসেবে আগে কিন্তু দায়িত্ব পালন করেছিলেন। ইউকো ব্যাংকের নতুন প্রধান আর্থিক কর্মকর্তা সিএফও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অ্যান্সার হচ্ছে সুমিত খান্ডেলওয়াল। ইউকো ব্যাংক যেটা সুমিত খান্ডেলওয়ালকে নতুন আর্থিক কর্মকর্তা সিএফও হিসেবে নিযুক্ত করেছেন। এই নিয়োগের আগে সুমিত খান্ডেলওয়াল ইউকো ব্যাংকের নিউ দিল্লি জেনারেল ম্যানেজার এবং জোনাল হেড হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। কোন কোম্পানি 2025 সালে ক্রিকেটার রোহিত শর্মার সাথে তার ব্র্যান্ড অংশীদারিত্ব পুনর্নবীকরণ বা রিনিউয়াল করেছে? অ্যান্সার হচ্ছে টিসিএল ইন্ডিয়া। টিসিএল ইন্ডিয়া রোহিত শর্মার সঙ্গে ব্র্যান্ড যে অংশীদারিত্বের পুনর্নবীকরণ করেছেন, যিনি টানা দ্বিতীয় বছরের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করলেন। আর টিসিএল আমাদের খুবই গুরুত্বপূর্ণ, ভারতীয় ইলেকট্রনিক্স বাজারে তার উপস্থিতি এবং প্রসারকে শক্তিশালী করার লক্ষ্য রেখেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আরসিবি পাঞ্জাব কিংসকে হারিয়ে প্রথম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ জিতেছে কোথায়? এটা আমরা জানি, পাঞ্জাব ফাইনালে বিরাট কোহলি প্রথমবার 18 বছরের এতে আইপিএল জিতেছে। অ্যান্সার নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যেটা মোরেটা স্টেডিয়াম নামে পরিচিত, ভারতের সবচেয়ে বড় স্টেডিয়াম, যেখানে পাঞ্জাব কিংসকে হারিয়ে 6 রানে হারিয়ে প্রথমবার ট্রফি জিতেছে। আরসিবি আগে 20 ওভারে 119 নয় করে, তারপর পাঞ্জাব কিংস 20 ওভারে 184 8 করে। এটা আমরা জানি, শশাঙ্ক সিং শেষ পর্যন্ত একটু লড়েছিলেন এবং এর ফলে যে এরপরে রিসেন্ট খবরের মতো যে মার্চ হয়েছে, সেখানে বহু মানুষ আরসিবির যে জয়যাত্রায় যোগদান করে মারা গেছে, সেই কারণে আরসিবির বিরুদ্ধে কোর্ট কেস হয়েছে। তার জন্য শাস্তি হিসেবে আরসিবি কে কিন্তু এখনো শাস্তি ঘোষণা না হলেও বিসিসিআই হয়তো সামনের বছর 2026-এ আরসিবি কে ব্যান করতে পারে আইপিএল থেকে। তো এটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার হবে যদি এটা হয়ে থাকে। চলো নেক্সট প্রশ্ন, কোন ড্রাইভার সার্কিট ডি বার্সেলোনায় কাতালুনিয়ায় 2025 সালে স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স জিতেছেন? অ্যান্সার অবশ্যই অস্কার পিয়াস্ট্রি। অস্ট্রেলিয়া ফর্মুলা 1-এর ড্রাইভার অস্কার পিয়াস্ট্রি স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্সে দুর্দান্ত পারফরমেন্সের জন্য পঞ্চমবার জয় পেয়েছেন। তিনি ম্যাকলারেনের হয়ে গাড়ি চালিয়ে 24 বছর বয়সী এই খেলোয়াড় এই কৃতিত্ব অর্জন করেন। লাস্ট প্রশ্ন, 2025 সালে বিশ্ব পরিবেশ দিবসের থিম বা প্রতিপাদ্য কি? খুবই গুরুত্বপূর্ণ। 5 জুন আমাদের হয়ে থাকে বিট প্লাস্টিক পলিউশন। 5 জুন 2025 সালে বিশ্ব পরিবেশ দিবস সারা বিশ্বে পালন করা হয়ে থাকে। বিশ্ব পরিবেশ দিবস হলো একটা আন্তর্জাতিক দিবস যা বিভিন্ন পরিবেশগত চ্যালেঞ্জ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির জন্য নিবেদিত। এবছরের থিম হচ্ছে প্লাস্টিক দূষণকে পরাজিত করুন। প্লাস্টিক দূষণের ফলে আমরা দেখছি যে সমুদ্রের জল দূষিত হচ্ছে, বিভিন্ন সমুদ্রের যে বায়োলজি সেসব প্রচুর প্রাণী মারা যাচ্ছে। সেই জন্য পৃথিবীর সমস্ত দেশই প্লাস্টিক দূষণকে বর্জনের পরিকল্পনা করছে, কিন্তু প্রতি বছর একবার করে আসে আবার চলে যায়। তো ভারতে বা বিশ্বের বিভিন্ন দেশ এটা কবে করবে সেটা দেখার বিষয়। ওকে, চলো আশা করি ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এরকম আরো ক্লাস পেতে আমাদের চ্যানেল ওয়েট ফর জব অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।